আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। আমি প্রতিবাদী সাহার আমার বক্তব্য শোনার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন। অর্থাৎ বিগত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি এমন দেশের জন্য উন্নয়ন করেছিলেন যার জন্য আজ ইন্টারপোলের কাছে আবেদন করতে হলো যে তাকে গ্রেফতার করতে হবে। চিন্তা করে একবার দেখেন, 14 সালের নির্বাচন কারচুপি করে করেছিল, 18 সালের নির্বাচন কারচুপি করে করেছিল, 24 সালের নির্বাচন কারচুপি করেছিল। শুধু তাই নয়, এমন কোনো অপরাধ নাই যার সঙ্গে শেখ হাসিনা জড়িত ছিল না। শুধু শেখ হাসিনা কেন, তার মন্ত্রী পরিষদ সকল অপরাধের সঙ্গে জড়িত ছিল। শুধু মন্ত্রী পরিষদ কেন, আপনার ডিবি হারুন এবং বেনজির আহমেদ, এমন কোনো অপরাধ নাই যে তারা এদেশের অপরাধ করেনি। বিশেষ করে বেনজির আহমেদ, বাপরে বাপ, সে পুলিশের এত প্রভাবশালী সাবেক আইজিপি ছিল, তার কাছে খুন করা মামুলি ব্যাপার। সুন্দরী মেয়েদের দেখলে ধর্ষণ করা তার কাছে একদম মুরগির মতো। চিন্তা করে দেখেন, তাদের এত ক্ষমতা ছিল এবং তাদের ক্ষমতার উৎস ছিল কিন্তু শেখ হাসিনা। শেখ হাসিনার ক্ষমতার উৎস ছিল কিন্তু প্রতিবেশী একটা দেশ। কিন্তু আজ তার পরিণতিটা দেখেন, এত প্রভাবশালী প্রতিপত্তি, এত ক্ষমতা, কিন্তু জনগণের সঙ্গে সম্পর্ক না থাকার কারণে আজ তাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারের জন্য আবেদন করা হচ্ছে। চিন্তা করে দেখেন, দীর্ঘদিন প্রধানমন্ত্রী থেকে ভালো খেয়ে ভালো জায়গায় আরাম আয়েশ করে থেকে লাভটা কি? এখন তাকে জেলে নেওয়ার জন্য ডাকা হচ্ছে। এটা একটা জীবন হলো? বলেন, দীর্ঘদিন ধরে তার প্রভাব প্রতিপত্তি খাটিয়ে আজ অন্ধকার কারাগারে তাকে কাটাতে হবে, অথবা তার ফাঁসিও হতে পারে। চিন্তা করে দেখেন, এই জন্য বলি জনগণের সঙ্গে মিলেমিশে থাকতে হবে। জনগণের সঙ্গে বেইমানি করা যাবে না, জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, জনগণকে হেয় প্রতিপন্ন করা যাবে না, এবং জনগণকে খুন গুম হত্যা করাও যাবে না। জনগণের সঙ্গে মিলে থাকতে হবে, জনগণের মতামত নিয়েই ক্ষমতা থাকতে হবে। জনগণ যদি না চায়, আপনি ক্ষমতা থাকলেও শান্তিতে থাকতে পারবেন না, কোনো না কোনো দিন আপনার বিচার হবেই। কিন্তু এই জন্য জনগণকে নিয়েই আপনার ভাবনা হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। আপনার ভাবনা ছিল কয়েক মুষ্টিমেয় কয়েকজন প্রশাসনিক কর্মকর্তাদেরকে নিয়ে, আর প্রতিবেশী একটা দেশকে নিয়ে আপনার হয়তো চিন্তাভাবনা ছিল যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, খুন করব, গুম করব, যা খুশি তাই করব, ব্যাংক থেকে ইচ্ছা মতো টাকা নেব, কেউ বলার কিচ্ছু নাই। কিন্তু আজ তার পরিণতিটা কি? চিন্তা করে দেখেন, শেখ হাসিনা সহ তার প্রভাবশালী 12 জন ব্যক্তির বিরুদ্ধে ইন্টারপোলের কাছে গ্রেপ্তারের জন্য আবেদন করেছেন। আমি একটু দেখি পত্রিকার নিউজটা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। চিন্তা করে দেখেন, ইন্টারপোলের কাছে অলরেডি আবেদন করা হয়ে গেছে। বাংলাদেশের পুলিশের ন্যাশনাল সেন্টার ব্যুরো এনসিডি পলাতক এই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আলাদা 3টি ধাপে আবেদন করেছেন। চিন্তা করে দেখেন, একটা ধাপ না, 3টা ধাপে আবেদন করেছেন। শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছেন তারা হলেন, 1 নম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 2 নম্বরে তার সড়ক ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ওবায়দুল কাদের 2 নম্বরেই আছেন। 3 নম্বরে আছেন আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। এরপরে আছেন আকম মোজাম্মেল হক, আছেন প্রভাবশালী নেতা ডক্টর হাসান মাহমুদ। চিন্তা করে দেখেন, হাসান মাহমুদকে অনেকে হাসাও মাহমুদ বলতো, এত মিথ্যা কথা বলতো, কথায় কথায় মিথ্যা কথা বলতো, আর সে চোরের মতো পালে বেড়াচ্ছে। কী লাভ তোর মন্ত্রী নিয়ে রে? কী লাভ বলেন? আজব কাহিনী। এই হাসান মাহমুদ মানুষের জাতি নয়। অন্যান্য মন্ত্রীরা যত অন্যায় করুক, এত মিথ্যা কথা বলতো না, কিন্তু এই যে হাসান মাহমুদ কথায় কথায় এত মিথ্যা কথা বলতো, শালা মিথ্যাবাদীর বাচ্চা। এরপরে আছেন জাহাঙ্গীর কবির নানক। জাহাঙ্গীর কবির নানক বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংস করেছেন। কোটি কোটি টাকা সেখান থেকে সে চাঁদা নিয়েছে জাহাঙ্গীর কবির নানক।
তার এত প্রভাব ছিল যে টাকা তার কাছে ইনকাম করা বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদা নেওয়া মামুলি ব্যাপার ছিল। সেই জাহাঙ্গীর কবির নানকের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে। এরপরে মহিবুল হাসান চৌধুরী, এরপরে শেখ ফজলে নূর তাপস। এই তাপস ঢাকার মেয়র ছিল। চিন্তা করে দেখেন, শেখ হাসিনাকে খুশি করতে গিয়ে ঢাকার বিভিন্ন বস্তিতে আগুন দিতেন এবং মানুষ পড়া গেলে তাদেরকে শেখ হাসিনার বার্ন ইউনিটে ভর্তি করা হবে। সারা সমস্ত মিডিয়া প্রচার করবে যে শেখ হাসিনা বার্ন ইউনিট, শেখ হাসিনা বার্ন ইউনিট। এই শেখ হাসিনা বার্ন ইউনিট দেশে প্রচার করার জন্য বস্তিতে আগুন লাগিয়ে দিত। চিন্তা করে দেখেন মানুষ, চিন্তা করে দেখেন। এরপরে তারিক আহমেদ সিদ্দিক, এরপরে আছেন আপনার নসরুল হামিদ, আরাফাত, এবং সর্বশেষে আরেকজন আছেন বেনজির আহমেদ, পুলিশের সাবেক আইজি। চিন্তা করেন এই বেনজির আহমেদের এত প্রভাব ছিল, তার কাছে মানুষ খুন করা, গুম করা মুড়িমুড়কির মতো ব্যাপার ছিল। আজ পালে পালে বেড়াতে হচ্ছে, পালিয়ে বেড়াতে হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। দেশের মাটিতে এদের কবরও হবে না। যদি গ্রেপ্তার করে নিয়ে আসা হয় তাহলে হয়তো হবে, কিন্তু স্বইচ্ছায় এদের কবরও হবে না দেশের মাটিতে। চিন্তা করে দেখেন, এরা এতটা ঘৃণিত ব্যক্তি, এতটা মানুষের উপরে নির্যাতন করেছিল, অত্যাচার করেছিল, মানে মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। মানে ফিলিস্তিনিদের মতো নির্যাতন করতো এই বেনজির আহমেদ আর হচ্ছে আপনার সাবেক ডিবি প্রধান হারুন। মানে মানুষকে এতটা মারতো, সুন্দর মেয়ে দেখলে দর্শন করতো, কোনো মামলা হতো না, কিছু হতো না। শেখ হাসিনার তাদের উপরে আশীর্বাদ ছিল। শেখ হাসিনা বলতো কত দর্শন করবো, কর, আমার কি। আজব, চিন্তা করে দেখেন, আজব একটা দেশ ছিল। আর এই যে অন্যায়ের যে অধপতন এবং তার যে শাস্তি পৃথিবীতেই হচ্ছে। কত নিরীহ মানুষকে তারা নির্যাতন করেছেন, তাদের মাগুলো কিন্তু দোয়া করছিলেন যে এই দুনিয়াতে তাদের যেন শাস্তি হয়। হচ্ছে না, বাংলাদেশে তাদের আর জায়গা নেই, পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। যারা জনগণের সঙ্গে এরকম ধরনের অন্যায় আচরণ করেন, সাবধান হয়ে যান, ভালো হয়ে যান, নাহলে আপনাদের পরিণতিও কিন্তু ভবিষ্যতে এইরকমই হবে। ঠিক আছে, কথা ক্লিয়ার, সাবধান হয়ে যান। জনগণের সঙ্গে, জনগণকে নিয়ে রাজনীতি করেন, জনগণের বাহিরে গিয়ে ক্ষমতা দেখাবেন না, পরিণতি আপনাদেরও খারাপ হবে। খোদা হাফেজ, ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।